আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ নিজেদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বার্সেলোনাকে কিন্তু একটা সুযোগে করে দিল। পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে খুবই ইন্টারেস্টিং এবং লা লিগা এই ম্যাচটার মাধ্যমে একেবারে অফিসিয়ালি বলা যায় জমজমাট অনেক কিছু অপেক্ষা করছে, রীতিমতো জমে উঠেছে। ২৩টা ম্যাচে রিয়াল এবং অ্যাথলেটিকোর পয়েন্ট ৫০ এবং ৪৯, একটা ম্যাচ কম খেলে বার্সা ৪৫ পয়েন্টে আছে। পরবর্তী ম্যাচে সেভিয়ার বিপক্ষে যদি তারা জয় পায় তাহলে ক্লিয়ার কাটভাবে ৫০, ৪৯, ৪৮ এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এবং ওই যে একটা লম্বা সময় ধরে বলছিলাম, প্রতিপক্ষের ভুলগুলো থেকে যে দলটা শেষ পর্যন্ত সুযোগটা নিতে পারবে তাদের ভাগ্যেই এবারে লা লিগাতে শেষ পর্যায়ে এসে চরম নাটকীয়তার মাধ্যমে হলেও বড় সম্ভাবনা অপেক্ষা করছে। রিয়াল এবং অ্যাথলেটিকের মধ্যকার ম্যাচ সর্বশেষ ম্যাচটার মতোই একেবারে হাড্ডাহাড্ডি লড়াই না বললেও রেজাল্টের দিক থেকে বলা চলে যে কেউ কাউকে ছাড় দেবে না, অন্তত এমন মেন্টালিটির ছিল বড় বড় মতো অ্যাথলেটিকো মাদ্রিদ। আমার কাছে মনে হয় সেকেন্ড হাফে এসে তাদের ডিফেন্সিভ যে একটা স্ট্যাবিলিটি সেটা দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। সেকেন্ড হাফেই গুনে গুনে আমার কাছে তো মনে হয় ১৫ থেকে ১৬টা শট ট্রাই করলো। এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ যে গোল কনসিড করেনি, এমনকি ক্রসবারেও লেগেছে, তারপরও যে অ্যাথলেটিকো এখানে এমবাপের ইকুয়ালাইজারের পরে আর রেজাল্টটা মাদ্রিদের পক্ষে গিফট করেনি, এটা অ্যাথলেটিকোর জন্য একটা ভালো পয়েন্ট হতে পারে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য পজিটিভ আপডেট এটা হতে পারে যে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত পানেনকা শটের পেনাল্টির মাধ্যমে যখন অ্যাথলেটিকো এগিয়ে গেল এবং ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের চেয়ে ডমিনেটিং ফুটবল যখন খেললো, তখন সেকেন্ড হাফে এসে রিয়ালের এই বারবার চেষ্টা করে যাওয়া এবং খুবই দ্রুত একটা গোল ফেরত দেওয়া, এই জিনিসগুলোকে কালো আঞ্চলিকতে অবশ্যই পজিটিভলি নেবেন। হ্যাঁ, এখানে একটা ড্রকে ছাপিয়ে জয়ের জন্য হয়তোবা দুই কোচ বিশেষ করে আঞ্চলিকতে বেশি চেষ্টা করেছেন এমন কথাবার্তা বলা যায়। তবে ওই যে বললাম, লা লিগা এবার লম্বা হবে, এই রেজাল্টটা ক্রুশাল, দুটো দলের জন্য ক্রুশাল। আপাতত কোনো দল অনেক বেশি খুশি না হলেও অনেক বেশি অখুশি হওয়ার কোনো কারণ আমি দেখছি না। ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ যে সিস্টেমটাতে তিনি দলকে খেলাচ্ছেন, এখানে যেমন দেখুন হুলিয়ান আলভারেজ একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। ওই যে শুরুতে বললাম যে অসাধারণ একটা পানেনকা শট, যেভাবে পেনাল্টিটা কনভার্ট করেছেন সেটা অনেকদিন চোখে লেগে থাকবে। তবে আলভারেজ যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন বা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন, সেটার পেছনে কি শুধুমাত্র সেই শটটাই? আমার কাছে মনে হয় আলভারেজের অফ দ্য বল মুভমেন্ট, এই যে ফাইনাল থার্ডে আতোয়ান গ্রিজমান এবং হুলিয়ান আলভারেজের মতো অনেকটা লাইক ফর লাইক প্রোফাইল দুটো থাকার কারণে যেটা বিশাল একটা অ্যাডভান্টেজের জায়গা। আপনি যেমন গোল স্কোরিং যে কোনো শট, যে কোনো আক্রমণের ফোকাল পয়েন্টে থাকতে পারেন, তেমনি আপনার পায়ে যখন বল না থাকে তখন আলভারেজ এবং গ্রিজমানরা যতটুকু নিচে নেমে আসেন, এটা একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে মিডফিল্ডের নাম্বার গেমে পুরো সিজন জুড়ে দেখছি অ্যাথলেটিকো মাদ্রিদকে বিট করাটা অন্য দলের জন্য সবচেয়ে টাফেস্ট একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ ৪-৫জন মিডফিল্ডারের পাশাপাশি একজন আলভারেজ, আতোয়ান গ্রিজমান যখন মিডফিল্ড প্রোফাইলের মতো অনেকটুকু ড্রপ ডাউন করে সেখানে যুক্ত হন, তখন ওই যে বললাম এটা 5 ভার্সেস 4, 6 ভার্সেস 4, কোনো ক্ষেত্রে 7 ভার্সেস 4-5 এমন সিচুয়েশনে তৈরি করে ফেলে। এটা অ্যাথলেটিকো মাদ্রিদের স্পেশালিটি। এভাবেই ডিয়েগো সিমিওনি এ দলটা থেকে অনেক কিছু আদায় করে নিতে পারছেন। এর পাশাপাশি আপনার যখন সাইড মিডফিল্ডার হিসেবে জুলিয়ানো সিমিওনি কিংবা স্যামুয়েল লিনোর মতো প্রোফাইলরা থাকেন এবং ফুলব্যাকরা যদি ওভারল্যাপ করে জায়গা মতো উপরে উঠে আসতে পারেন, তাহলে ফাইনাল থার্ড ও নাম্বার গেমে কোনো দিক থেকে আসলে পিছিয়ে পড়ার মতো কোনো সিচুয়েশন হয় না। তাই ট্যাকটিক্যালি এবং ওভারঅল ফ্লেক্সিবিলিটির দিক থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে আমার দেখা সবচেয়ে সেরা ব্যালেন্সড একটা দল, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে একই সঙ্গে রিয়াল মাদ্রিদের কথা বলতে হবে। রাইট ব্যাক পজিশনে লুকাস ভাস্কেজ, লেফট ব্যাক পজিশনে ফ্রান গার্সিয়া, তার চেয়ে বড় কথা ডিফেন্সে অগেলিয়া চুয়েমেনি, এবং এই সিজনে রীতিমতো রিয়াল মাদ্রিদের জন্য একেবারে বলা চলে যে ব্লেসিং হিসেবে আসা রাউল এসেন্সিও। এই ডিফেন্স লাইনটা যে এই পারফরমেন্সটা দিতে পারছে, এটা শুধুমাত্র রিয়ালের ক্ষেত্রে পসিবল। এই ডিফেন্স লাইনটা যদি অন্য কোনো ক্লাবের মধ্যে থাকতো তাহলে সত্যিকার অর্থে একটা প্যানিক মোড, বিশেষ করে সেন্টার ব্যাক পজিশনে একটা প্যানিক জোন তৈরি হতো। রিয়াল বলেই কিন্তু সেই জিনিসটা তৈরি হচ্ছে না। বেশ কয়েকটা ভুল ছিল, বেশ কয়েকটা জিনিস নিয়ে বিতর্কও ছিল। তবে ওভারঅল সেবায়োস, ভালভার্দে, বেলিংহামরা মিডফিল্ডে যে পারফরমেন্সটা দিয়েছেন এটা খুবই টাফ। আমি আরও একবার বলছি, অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে নাম্বার গেমে মিডফিল্ডে নিজেদেরকে কন্ট্রোল রাখা এবং ওয়েল পজিশন রাখা সবসময় টাফ হয়। তবে রিয়াল এ ম্যাচে সেটা ভালো করেছে। ফাইনাল থার্ডে রদ্রিগো যে লেভেলের ফুটবল খেলেছেন, ভিনিসিয়াস যদি সেই ফর্মে থাকতেন তাহলে অ্যাক্টিভিটিটা আরও অনেক বেশি হতে পারত। তবে কিলিয়ান এমবাপে একেবারে রাইট মোমেন্টে রাইট প্লেসে ছিলেন। আপাত দৃষ্টিতে এটাই রিয়ালের জন্য সবচেয়ে স্বস্তির একটা ব্যাপার হতে পারে। এটা এমন একটা ম্যাচ, ওই যে বললাম, এটা লা লিগার ওভারঅল যে টেম্পোটা সেটা সেট করে এবং দিন শেষে এই ম্যাচের পরে যখন রেজাল্টে ১-১ হয়, আপনার কাছে মনে হয় যে দুটো দলের জায়গা থেকে জাস্টিফাইড একটা রেজাল্ট এসেছে এবং এটা লা লিগাকে আরও জমিয়ে তুলেছে। এই ম্যাচ শেষে সবচেয়ে বড় কিন্তু স্টেটমেন্ট এটাই। ধন্যবাদ সবাইকে।